আচ্ছা, আসলে লেট হয়ে গেছে এখন। ইটস 1:20 AM and I'm doing the class. Okay, no problem. তো আমাদের আগের ক্লাসে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে যে আমরা অনুবাদক প্রোগ্রামগুলো ঠিকমতো বুঝি নাই। মেইন যে কথাটা যে অনুবাদক প্রোগ্রামগুলো আমরা ঠিকমতো বুঝি নাই। ওকে, চলেন আমরা অনুবাদক প্রোগ্রামে যাই এখন। এ হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, আমি একটু জুম ইন করে নিই এটা। হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রামটা চেক করে নিই, যেহেতু এটা আমার প্রথম ক্লাস ওবিএসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। এখানে লেখা আছে যে যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রামে পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তাইলে এখানে আমাদের একটা প্রবলেম হতে পারে যে আমরা হয়তো বা বুঝবো না যে কোনটা অনুবাদক প্রোগ্রাম আর কোনটা কোনটা উৎস প্রোগ্রাম আর কোনটা বস্তু প্রোগ্রাম। ওকে, তাহলে লেট মি ডিসক্রাইব। এই যে আমরা যে এই যে এখানে কার্সরে দেখো, এই যে আমরা যে লিখছি এটা কিন্তু আমরা ইংলিশে লিখছি। আমরা জানি যে কম্পিউটার একমাত্র 0 আর 1 এই দুইটা ভাষা শিখতে বুঝে, এছাড়া আর কোনো ভাষা বুঝে না। তো আমি এখন কি করব, যে কম্পিউটার তো মাত্র 0 আর 1 বুঝে। তাহলে আমি তো 0 আর 1 লিখতে পারবো না। যেমন আমি যদি ইফ লিখতে চাই 0 আর 1 তাহলে মিনিমাম 8টা বাইনারি লিখতে হবে আমার। কম্পিউটার শুধু বাইনারি বুঝে, অর্থাৎ 0 আর 1 বুঝে। তাহলে আমি যেহেতু ওই ভাষায় লিখতে পারবো না, আমার জন্য তো একটা আমার বোধগম্য ভাষার দরকার আছে। আর সেই থেকেই হচ্ছে বোধগম্য ভাষার জন্যই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে। অ্যান্ড এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে এই যে ইংলিশ লেখাগুলো, ইংলিশে লেখা। এই যে ইংলিশে লেখাটা আছে এটা কিন্তু একটা উৎস প্রোগ্রাম, অর্থাৎ আমি এখানে দিচ্ছি মানে এটা একটা উৎস, এখান থেকে যাচ্ছে ইনপুটটা, এখান থেকে যাচ্ছে, তো এটা একটা উৎস। আর বস্তু প্রোগ্রাম কোনটা? বস্তু প্রোগ্রাম হচ্ছে এই যে এইটা, মানে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তরের পর যেই যে রূপটা আসে ওটা হচ্ছে বস্তু প্রোগ্রামের রূপ। হ্যাঁ, আর মাঝখানে কাজ করে কোনটা? মাঝখানে কাজ করে হচ্ছে একটা প্রোগ্রাম যেটার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ কম্পাইলার বা ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার এখানে আসে না, অ্যাসেম্বলারের কাহিনী অন্যরকম। তো কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি বলা যায়? বলা যাচ্ছে যে উম, বলা যাচ্ছে যে এই যে উৎস প্রোগ্রামটা অর্থাৎ এই যে উৎস প্রোগ্রামটা এটা থেকে এই যে বস্তু প্রোগ্রামে নেওয়ার যে পদ্ধতি বা যে পরিণত করার যে উপায়টা, সেই উপায়টা হচ্ছে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে। তাহলে অনুবাদক প্রোগ্রামের 3টা প্রকারভেদ আছে। কি কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কম্পাইলার জিনিসটা হচ্ছে যে যেটা হচ্ছে তোমার এই যে উচ্চ স্তরের যে এই যে ভাষাটা আছে এইটাকে সবটাকে একসাথে করবে। দেখো আমি বিল্ডে দিলে কি হয়, আমি যখন বিল্ড এন্ড রানে দেব। আচ্ছা, আমার ইওটা মেবি আসে না, তার আমি 1 সেকেন্ডে অ্যাড করে দিচ্ছি এটা এখানে। উইন্ডোজ ক্যাপচার দিয়ে আমি অ্যাড করে দেই। এই যে দেখো, এই যে এখানে একটা আসছে। ওকে, তাহলে এন্টার দ্য ভ্যালু অফ আর যখন আমি বিল্ড এন্ড রানে দিলাম, অর্থাৎ আমি যখন কম্পাইলারকে নির্দেশ দিলাম যে আমার প্রোগ্রামটা বিল্ড করো, অর্থাৎ আমার প্রোগ্রামটা বিল্ড করার মাঝে তুমি পড়ার পর যদি ভুল থাকে বা আমাকে দেখাও, অথবা ভুল না থাকলে আমার প্রোগ্রামটা রান করো, অর্থাৎ বিল্ড অ্যান্ড রান। সেখানে কি দেখতেছি, সেখানে যখন আমি বিল্ড অ্যান্ড রান দিলাম তখন আমাকে বলছে যে ইন্টার দ্য ভ্যালু অফ আর। ইন্টার দ্য ভ্যালু অফ আর কই থেকে আসছে? ইন্টার দ্য ভ্যালু অফ আর আসছে হচ্ছে এইখান থেকে, অর্থাৎ আমি এখানে বলে দিয়েছিলাম যে আর এর ভ্যালু দাও, প্রিন্টএফ দিয়ে বলে দিছিলাম যে আর এর ভ্যালু দাও। প্রিন্টএফ দিয়ে কিন্তু আউটপুট বোঝায়। আমি প্রথম আউটপুটে দিছিলাম যে আর এর ইনপুট দাও, তাহলে আর এর ইনপুট আমি 5 দিলাম, দিয়ে ইন্টার চাপলাম। এই যে দেখো আমার রেজাল্ট আসছে, দা এরিয়া। দা এরিয়া হচ্ছে এইখানে। এই যে প্রিন্টএফ আমি আবার আমার ফাইনাল আউটপুটে লিখে দিয়েছিলাম যে দা এরিয়া ইকুয়াল টু পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ মানে পার্সেন্টেজ এফ দিয়ে ম্যাথ সংক্রান্ত জিনিস বোঝায়। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা কিন্তু ইন্টিজার দিয়ে এই যে প্রোগ্রামিংটা করা যেত, বাট ইন্টিজারের একটা ধর্ম হচ্ছে যে ইন্টিজার কখনো দশমিকের পরের সংখ্যা শো করতে পারে না, অর্থাৎ দশমিকের পরে সে সব শূন্য শো করবে। আর ফ্লোটের কাহিনীটা হচ্ছে কি, ফ্লোট তোমার দশমিক শো করতে পারে এবং সে দশমিকের পরে শূন্য ছাড়া অন্য সংখ্যাও শো করতে পারে।
দেখছো আমাদের এখানে ফ্লোট আর পার্সেন্টেজ এফ ইউজ করা, কারণ ফ্লোটের কি জানি বলে এটাকে, ফ্লোটকে ঘোষণা করা হয় পার্সেন্টেজ এফ দিয়ে আর কি, হ্যাঁ, ফ্লোটের সাংকেতিক চিহ্ন যেটা। যাই হোক, ওইখানে আমরা এখন না যাই, ওটা হচ্ছে গভীরের চিন্তা ভাবনা, আমরা যখন ডিপে যাব তখন এগুলো ভাববো। এ হচ্ছে একটা জিনিস, হ্যাঁ। তাহলে দেখা গেল যে আমরা ইজিলি এই জিনিসটা ক্যাচ করতে পারলাম। এখন হচ্ছে আমি আসি এখানে, যে কম্পাইলার তো বুঝলাম, যে তো কম্পাইলার কি করছে, আমার পুরোটা কিন্তু একসাথে পড়ছে, পরে আমাকে একটা রেজাল্ট দিছে। এখন যদি আমি এখান থেকে কিছু একটা এডিট করে, ধরো এই জিনিসটা বাদ দিলাম, দিয়ে যদি কম্পাইলারকে বলি বিল্ড করতে, সে বিল্ড করবে না, কারণ এই যে এখানে রেড মার্ক দিয়েছে, অর্থাৎ আমার এটা ভুল আছে। সেই লাইন পর্যন্ত পড়ছে, সেই লাইন পর্যন্ত পড়ছে কেন, কারণ এই লাইনটা সেমিকোলন মানে হচ্ছে স্টপ, সেমিকোলনে যখন স্টপ দিলাম সেটা পড়ছে। সেখানে আমি একটা সেমিকোলন অ্যাড করে আবার দেখাই, নাও হি ক্যান বিল্ড অ্যান্ড রান। ওকে, আরেকটা আমি মেজর ভুল করি, এগুলো বাদ দিয়ে ছোটোখাটো ভুল দিয়ে আমি একটা মেজর ভুল করি। ভুলটা হচ্ছে এই যে এখানে আমি এটা উঠাই দিয়ে আমি যদি এখন বিল্ড এন্ড রান দিই, দেখো এই যে এই লাইনে আমার একটা ভুল আছে। কি ভুল আছে খুঁজে বের করতে হবে, আমাকে বলে দিছে যে এই লাইনে তোমার একটা ভুল আছে, অর্থাৎ সে পুরোটা প্রোগ্রাম পড়তে গেছে, পড়তে গিয়ে এখানে ভুল পাইছে, তো সে একসাথে পুরোটা প্রোগ্রাম পড়ছে, তাই বলে তারা বলা হয় হচ্ছে কম্পাইলার। আবার ধর আমি এটা ঠিক করে দেই, সরি, ওকে, বিল্ড এন্ড রান হচ্ছে। আবার ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে কি, এই যে কম্পাইলার তো পুরোটা একসাথে পড়লো না, এখান থেকে একটানে পড়ে ফেলছে। আর ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে যে প্রথম এলএন পড়বে, দেখবে এলএনে কোনো বল আছে কিনা, বল যদি না থাকে তাহলে এলএন আসবে, এলএন পড়বে, ওটাতে বল না থাকলে এলএন পড়বে, এলএনে বল না থাকলে এলএন পড়বে, এলএনে বল না থাকলে এলএন পড়বে, এরকম করে সে পড়ে পড়ে যাবে, হ্যাঁ, এরকম করে করে পড়ে পড়ে যে সে যে লাইনে, যদি ধরো এই লাইনে একটা ভুল পাইলো, যদি এই লাইনে ভুল পাই তাহলে সে তোমার বলবে যে এই লাইন ঠিক করো, তো তুমি ঠিক করলা এই লাইন, করার পর কি করবে, সে তোমাকে, সে আবার প্রথম থেকে পড়া শুরু করবে, সে আবার প্রথম থেকে এরকম এরকম পড়ে আসবে। মানে যদি একটা এখানে এসে একটা ভুল পাও, তাহলে এইখানের ভুলটা যদি ঠিক করে দাও, তাহলে সে আবার প্রথম থেকে পড়ে আসবে। অর্থাৎ এর জন্য বলা হয় যে কম্পাইলার থেকে ইন্টারপ্রেটারে কয়েক গুণ বেশি সময় লাগে, এটা হচ্ছে কাহিনীটা। তাহলে আশা করি আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার বুঝে গেলাম টোটালি। আমাদের কাজ কি, কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য পড়া। এবার হচ্ছে অ্যাসেম্বলার ভাষা। অ্যাসেম্বলার ভাষার মধ্যে একটা কথা হচ্ছে যে অ্যাসেম্বলার ভাষাটার মধ্যে অ্যাসেম্বলার যে অ্যাসেম্বলার যে অনুবাদক প্রোগ্রামটা, এটা নিয়ে তেমন কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, মনের মধ্যে সন্দেহ থাকতে পারে যে রবিনিক কোড, সরি ফর দ্যাট, যে নমিনিক কোড নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। ওকে, তো লেট মি ক্লিয়ার। এডুকেশনে যাচ্ছি আমি, সরি আমি একটা পিডিএফ ওপেন করবো আর কি, এটার জন্য পিডিএফটা আমি শো করবে না, বাট আমি তোমাকে পড়ে শোনাচ্ছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের ভাষা, এটা একটা প্রশ্ন আসতে পারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে। হ্যাঁ, আমাদের কথা ছিল যে আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আলোচনা করে তারপর অ্যাসেম্বলির অনুবাদক প্রোগ্রামে যাব। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মেশিন ভাষার ল্যাঙ্গুয়েজের সাংকেতিক রূপ, অর্থাৎ আমরা যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের যে প্রথম প্রজন্মের ভাষা অর্থাৎ মেশিন ভাষা, ওইটার একটা সাংকেতিক রূপ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ভাষা। অর্থাৎ বিভিন্ন ধরনের সংকেত বা নমিনিক ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। অ্যান্ড সংকেত বা নমিনিক কি, আচ্ছা আমি নমিনিকও আসতেছি কি, এটা যেমন অ্যাড, সাব, ডিভ, মাল্টিফিকেশন ইত্যাদি, এগুলো হচ্ছে সংকেত। অ্যাড, এই যে এখানে ওইটা আমি দেখাই একটা জিনিস, আমি চেষ্টা করতেছি এই পেজটাকেও অ্যাড করার, হ্যাঁ, ক্যাপচার দিয়ে এই যে দেখো, ওকে, এই যে অংশটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের ভাষা, এখানে লেখা আছে। এই যে এখানে এ ডাবল ডি, এস ইউবি, ডিভিশন, মাল্টিফিকেশন, এই যে এ ডাবল ডি মানে হচ্ছে যে যোগ করা, সাবট্রাক্ট মানে হচ্ছে যে, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা, ডিভিশন মানে ভাগ করা, মাল্টিপ্লিকেশন মানে গুণ করা। তাহলে প্রজন্ম কি, এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের একটা ভাষা। এরপরের
যখন যাব আমরা পরে গেলে দেখবো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অনুবাদক কোনটা। এই যে এখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অনুবাদক অ্যাসেম্বলারে আসছি। অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য এক ধরনের অনুবাদক ব্যবহার করা হয়, আর এই অনুবাদকে বলা হয় হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম আমরা লিখি হচ্ছে এরকম, এটা হচ্ছে সিএলআর মানে অল ক্লিয়ার, তারপর হচ্ছে আইএনপি মানে ইনপুট, তারপর আইএনপি মানে ইনপুট, তারপর এলডিএ মানে হচ্ছে লেভেল ঘোষণা করে দেওয়া, যে তোমার লেভেল অ্যাকুমুলেটরের লেভেল হিসাবে লেভেল ঘোষণা করে একে রাখা। হ্যাঁ, অ্যাকুমুলেটরে এলডিএ মানে হচ্ছে লেভেল ঘোষণা করে দেওয়া। তাহলে ওই যে একটা প্রশ্ন করছিলি যে লেভেলটা আসলে কি। তো লেভেল হচ্ছে এই যে একটা, এই যে এলডিএ দিয়ে হচ্ছে লেভেল ঘোষণা করা হয়। আচ্ছা, যাই হোক, আমি তো জানি না যে এই যে আইএনপি এগুলোতে কার্সরটা আমার দেখা যাচ্ছে কিনা, তাও আমি ট্রাই করি। আই থিঙ্ক এ হচ্ছে আইএনপি এগুলো হচ্ছে ইনপুট, অর্থাৎ এলডিএ, যে এলডিএ হচ্ছে লেভেল ক্লিয়ার করে দেওয়া, অ্যাকুমুলেটরে একে রাখা, তারপর এর দিয়ে হচ্ছে যোগ করা বি, মানে এর সাথে বি যোগ করা, তারপর এই যে এ আর বি যোগ করে ওটা থেকে এ আর বি যোগ ওটা এই যে এসটিএ থেকে, মানে অর্থাৎ সিতে রাখা আর কি। এসটিএ মানে হচ্ছে এই যে এ আর বি এটাকে এখানে এসটিএ তে না রাখা, মানে জমা রাখা, আর আউটপুট হিসাবে সি বের করা, অর্থাৎ সি তে না রাখবে, এ আর বি যোগ করবে করে সি তে না রাখবে, আর সি হচ্ছে আউটপুট হিসাবে বের করে দিবে যে এ আর বি এর যোগফল হচ্ছে এইটা। এসটিপি মানে হচ্ছে স্টপ। ওকে, এখন এটা কিন্তু কম্পিউটার বুঝবে না, কারণ এটা হচ্ছে একটা বাইনারির সাংকেতিক ভাষা। হ্যাঁ, তাহলে কম্পিউটার কিন্তু এই যে এরকম বাইনারি আকার করে দিতে হবে, দ্যাটস ওয়াই অ্যাসেম্বলার ইউজ হয়। ওকে, এবার আসা হচ্ছে নোমেনিক কি। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে বিভিন্ন ডেটার অ্যাড্রেস বা কিছু সাংকেতিক কোডের মাধ্যমে প্রকাশ করে, এই সাংকেতিক কোডগুলোকে নোমেনিক কোড বলে। যেমন এই যে দেখেন, এই যে এলডিএ অ্যাড, হ্যাঁ, এগুলো ইউজ করলাম না, এগুলো হচ্ছে একটা নোমেনিক কোড। হ্যাঁ, সাংকেতিক কোডগুলোর নাম হচ্ছে নোমেনিক কোড। এর তো আচ্ছা বাদ দাও, এটা আমার অন্য লেভেলের, আচ্ছা এটা বাদ দিয়ে দিই আমরা। হ্যাঁ, তাহলে আমরা উইন্ডোজ ক্যাপচার 2 যেটা আছে এটাকে ক্যান্সেল করতে পারি, আবার ডিলিটও করে দিতে পারি আমরা, দরকার নাই এটা আমাদের। ওকে, এখন আমাদের কোথায় যাওয়া উচিত? দাঁড়াও, আমি যাচ্ছি। তাহলে আমাদের অ্যাসেম্বলার শেষ করলাম আমরা, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের শেষ। লেটস জাম্প ইনটু দ্য সেকেন্ড পার্ট। ওকে, এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, অ্যাসেম্বলার। সরি, এটা তো আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমাদের এখন প্রোগ্রামের সংগঠনে যাব আমরা। প্রোগ্রামের সংগঠন বলতে প্রোগ্রামের গঠন রীতিকে বোঝা, মানে একটা প্রোগ্রাম কিভাবে গঠন হবে সেই রীতিতে প্রোগ্রামের সংগঠনকে বোঝায়। তাহলে প্রোগ্রামের সংগঠনের তিনটা পর্যায় থাকে। সরি, পর্যায় বলতে হচ্ছে যে মানে প্রোগ্রামের প্রক্রিয়াকরণ থাকে তিনটা। ধাপ যদি বলি, ধাপ থাকে অনেকগুলা, বাট প্রক্রিয়াকরণ হচ্ছে তিনটা: ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। হ্যাঁ, প্রোগ্রাম প্রধান অংশ যেটা, এই যে প্রোগ্রামের ধাপ, এই যে ধাপগুলা, এই ধাপগুলো অনেক হতে পারে। হ্যাঁ, আমাকে একটু স্ক্রিনটা আমার শিফট করতে হবে, যেটা আমার প্রবলেম হচ্ছে। ও হো 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 হো, তখন মেবি দেখেনি নাই আপনি। ওকে, এটাতে এখনো এটা ওপেন হয়ে আছে। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এই যে প্রোগ্রামের সংগঠনে আসলাম আমরা। প্রোগ্রামের সংগঠনে কিন্তু অনেকগুলো ধাপ থাকে, ধাপের অভাব নাই। বাট অ্যাকচুয়ালি প্রধানত যে প্রোগ্রামের কয়টা অংশ, প্রধানত হচ্ছে ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। অর্থাৎ ইনপুট দিবেন, প্রক্রিয়াকরণ হবে, আউটপুট পাবেন। এই যে ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট, এই যে ইন্টেজার x ইকুয়াল 30, এটা হচ্ছে আমাদের ইনপুট অংশ। ইন্টেজার y ইকুয়াল টু 7, এটা হচ্ছে আমাদের ইনপুট অংশ। কারণ এখানে আমরা কি করছি, এখানে আমরা ডিক্লেয়ার করে দিছি যে আমাদের x এর মান হবে এইটা, y এর মান হবে এইটা।
প্রসেস কি দিছি, প্রসেসে দিছি যে তুমি জেড ইকুয়াল এক্স ইন্টু ওয়াই বের করো, তাহলে সেখানে প্রসেস করবে, করে আউটপুটে দিছি হচ্ছে প্রিন্ট এফ মানে হচ্ছে আউটপুট, তাহলে প্রিন্ট এফে কি দিলাম টোটাল ইকুয়াল জেড, তাহলে সে তারা বলছে যে তুমি জেড এর টোটাল মানটা বের করো, তাহলে সে জেড এর টোটাল মানটা আমাকে আউটপুট দিল, তাহলে প্রিন্ট এফ হচ্ছে আউটপুটের অংশ, জেড দিয়ে যে সূত্র দিলাম সেটা হচ্ছে তার প্রসেসের অংশ, আর এই যে উপরের দুটো এটা হচ্ছে আমাদের ইন্টেজার, যেটা আইএনটি মানে হচ্ছে ইন্টেজার, সেই ইন্টেজার সে আমাদের থেকে ইনপুট নিল। তাহলে চলো এবার আমরা যাই প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহে। প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহের কয়েকটা ধাপ আছে, যেমন সমস্যা নির্দিষ্টকরণ, হ্যাঁ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম পরিকল্পনা, তারপর হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন ও কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে চলেন আমরা এবার মেইন জায়গায় যাই। প্রোগ্রাম উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা। এখানে বলা হয়েছে যে কম্পিউটার প্রক্রিয়াকরণের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম পদ্ধতি আছে, এগুলো পড়ার দরকার নেই, আমরা ডিরেক্ট টপিকে চলে যাই। সমস্যা নির্দিষ্টকরণ, তাহলে এখানে বলছে যে প্রোগ্রামটি কী সমস্যা সমাধানের জন্য রচনা করা হবে তার একটা পরিকল্পনা করতে হবে। এখন আমি একটা প্রোগ্রাম করব, যে এই যে আমার প্রোগ্রামিংটা যে আছে, কি বলে, এই যে আমার প্রোগ্রামিংটা, এটা কি, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং যেটার কাজ হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল বের করা, হ্যাঁ, এরিয়া অফ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য এটা। তাইলে আমার এটা ভেবে নিতে হবে যে আমি কোন কাজের জন্য প্রোগ্রামিং করবো, নাহলে তো আমি বুঝবো না যে আমি কোন কাজের জন্য প্রোগ্রামিং করবো। আর যদি এটাই না জানি যে আমি এই কাজের জন্য প্রোগ্রামিং করবো, ওই কাজের জন্য প্রোগ্রামিং করবো, তাই আমি করবোটা কীভাবে প্রোগ্রামিং, তাই না? আমার তো একটা গোল থাকতে হবে। সমস্যা বিশ্লেষণ, নির্দিষ্ট করা সমস্যা সমাধানের জন্য কী কী করণীয় তা পর্যালোচনা ও বিশ্লেষণ করা। এখন এই যে আমি একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলাম, এখন আমার কি কি জিনিসগুলো ইউজ করতে হবে, হ্যাঁ, এটা এটা এই যে সমস্যাটা যে আমাকে দেওয়া হয়েছে যে তুমি একটা এরিয়া অফ সার্কেল তো মান নির্ণয় করো, এরিয়া অফ সার্কেল নির্ণয় করো, তাহলে আমার তো দেখতে হবে যে কোন কোন সমস্যাগুলো বিশ্লেষণ করতে হবে, আমার কোন কোন সমস্যাগুলো আইডেন্টিফাই করে ওগুলো ঠিক করতে হবে, এই জিনিসগুলো আগে চিন্তা করতে হবে, এগুলো হচ্ছে সমস্যা বিশ্লেষণ করা। তারপর প্রোগ্রাম ডিজাইন, সমস্যা বিশ্লেষণের পর এই ধাপে কাজ শুরু হয় অ্যালগরিদম ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা নির্ণয় করা। আমি যে কাল বলছি যে আমি কাল মানে 3 নাম্বার ক্লাসে হচ্ছে মানে পার্ট 3-তে আমি প্রোগ্রাম ডিজাইন নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের প্রফেশনাল, মানে আমরা সমস্যা বিশ্লেষণ পর্যন্ত আসছি, বাট আমরা এখনও প্রোগ্রাম ডিজাইনে ঢুকি নাই, আমরা প্রোগ্রাম ডিজাইনের 3 নাম্বার ক্লাসে ঢুকবো। আচ্ছা যাই হোক, আমি এখন প্রোগ্রাম ডিজাইনটা আলোচনা করি বা বাকিগুলো আলোচনা করে দিই। প্রোগ্রাম ডিজাইনটা হচ্ছে যে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দুটো অংশ আসবে, হ্যাঁ, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট, এই দুটো অংশের মাধ্যমে প্রোগ্রামটা আগে ডিজাইন করে নেওয়া যাচ্ছে, কোন স্টেপের পর কোন স্টেপ, কোন স্টেপের পর কোন স্টেপ। এটা আমি থার্ড ক্লাসে আরও প্র্যাকটিক্যালি দেখাবো, যেহেতু আমি থার্ড ক্লাসে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট শিখাবো। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা প্রোগ্রাম ডিজাইনটা রাখি। তারপর হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, এই যে আমরা লিখলাম, এটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, মানে কোডিংটা করে শেষ করা, এটাকে বলা হয় প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। ওকে, কম্পিউটার বোধগম্য ভাষায় প্রোগ্রাম রচনাকে কোডিং বলে। এই অংশটা মুখস্থ করতে হবে, কারণ আসে পরীক্ষায়, এটা আসে যে কোডিং কাকে বলে, হ্যাঁ, তারপর প্রোগ্রাম ডিজাইন কাকে বলা হয়, এগুলো আসে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলো দেখো এই যে নীল কালি দিয়ে হাইলাইট করা আছে। তারপর প্রোগ্রাম বাস্তবায়ন, এই যে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার প্রোগ্রাম, এই যে দেখো আমার প্রোগ্রাম, সরি, এই যে দেখো আমার প্রোগ্রাম বাস্তবায়ন হয়ে গেছে, কারণ আমি বিল্ড এন্ড রানে ক্লিক করছি, আমার প্রোগ্রাম বাস্তবায়ন হয়ে গেছে। তো কি বুঝতে পারলাম যে প্রোগ্রাম বাস্তবায়ন করাটা হচ্ছে যে এই যে বিল্ড এন্ড রানে দাও, বিল্ড এন্ড রানে দিলেই প্রোগ্রাম বাস্তবায়ন হয়ে যাবে। আমি রাইট, সরি আমি রাইট না, আসলে আমার ক্লিয়ার হবে জিনিসটা। প্রোগ্রাম বাস্তবায়ন করতে হলে আমাদের কি করতে হয়, এই যে F9-এ এখানে দিলে বিল্ড এন্ড রান, এই যে বিল্ড এন্ড রান লেখা আসছে, বিল্ড এন্ড রান, অথবা এখানে দিলে জাস্ট রান হবে। যদি প্রোগ্রামটা বিল্ড করা থাকে তাহলে রান হয়ে যাবে, আর যদি বিল্ড না করে যে এখান থেকে বিল্ড হয়ে যাবে, বা তোমার জিজ্ঞেস করবে যে প্রোগ্রামটাকে বিল্ড করতে চান, এরকম। তারপর হচ্ছে যে প্রোগ্রাম ডকুমেন্টেশন, ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে রান প্রোগ্রাম বলা হয়, এবং এই প্রোগ্রামকে ভবিষ্যতে রক্ষণের জন্য লিপিবদ্ধ করতে হয়, লিপিবদ্ধ প্রোগ্রামকে লেখা বা ডকুমেন্টেশন বলা হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামটি কৃতির সাথে ব্যবহার করে, মানে প্রোগ্রামটা যাতে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। এখন এই যে দেখো আমি এই যে একটা প্রোগ্রাম করলাম, আমি কি প্রোগ্রামটা শেষ করে দিব, আমি মুছে ফেলে দেবো প্রোগ্রামটা? অবশ্যই না, আমি প্রোগ্রামটা সেভ করে রেখে দেবো, সেটা হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন করে রাখা। এখন বিভিন্ন প্রয়োজনীয় প্রোগ্রাম উন্নত করলে প্রোগ্রামার, আচ্ছা
তাহলে আমরা প্রোগ্রাম ডকুমেন্টেশনটা শিখে ফেললাম। এখন হচ্ছে আমাদের প্রোগ্রাম রক্ষণাবেক্ষণটা আসছে। তাহলে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ এখানে বলা হয়েছে যে বিভিন্ন প্রয়োজনে প্রোগ্রামের উন্নতিকল্পে। এখন নতুন নিয়ম বেরোতে পারে, আমি প্রোগ্রামটা অন্যভাবেও করা যায় কিন্তু, হ্যাঁ। আমি এখানে দা এরিয়া লিখছি না, আমি এখানে দা এরিয়া এটাও লিখতে পারি, হ্যাঁ। এটা লিখে আমি যখন এখানে বিল্ড করব তখন কি হবে দেখাচ্ছি, ওয়েট। আমি যখন এখানে বিল্ড করতে গেলাম তখন এই যে এটা আসছে না, এই যে বিল্ড এন্ড রান আসছে না। আমি এখন এখানে আর এর মান দেই, আমি এখানে আর এর মান দেই 2 দেই, দিয়ে এন্টার দেই। এই যে আগে আসছিল দা এরিয়া, আর এখন আসছে হচ্ছে আমার দা এরিয়া অফ সার্কেল। অর্থাৎ এই যে আমি প্রোগ্রামটা একটুখানি ডেভেলপ করলাম বা প্রোগ্রামটা একটুখানি চেঞ্জ করলাম, এগুলো হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রামটা চেঞ্জ করার দরকার পড়লে চেঞ্জ করব, যদি আধুনিকরণের দরকার পড়ে আমি আধুনিক করব, পরিবর্তন করব। এগুলো হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে আমি আশা করি যে আজকের মতো যতটুকু পড়াইছি বা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি এতটুকু বুঝে যাওয়ার কথা। না বুঝলে তো আমি আছি, আমি আবার বোঝাতে রাজি আছি। আমার কথা হচ্ছে যে তুমি বুঝো না, আমাকে 1000বার বলো, আমি 1000বার বুঝাই দিব, কিন্তু না না বলে বসে থাকাটা উচিত হবে না। বুঝো না, কেউ যদি না বুঝে সে যদি একজন টিচারকে বলে যে বুঝাই দাও, তাহলে একজন টিচার বাধ্য 1000বার হলে 1000বার তাকে বুঝাই দিতে বাধ্য। তো আমিও এটাই বলি যে আমি আশা করি বুঝে যাবেন, আর যদি না বুঝা হয় তাহলে আমাকে আবারও প্রশ্ন করতে পারো, আমি 1000বার বুঝাই দিতে রাজি আছি। তো আশা করি আমার এই ক্লাসটা রিপিট করতে হবে না। থার্ড ক্লাসে আমরা এই যে প্রোগ্রাম ডিজাইনের যে কাজগুলো বলা হয়েছে এখান থেকে আমাদের আবার কাজ শুরু হবে, অর্থাৎ এখানের কাজগুলো দিয়ে আমাদের থার্ড ক্লাস শুরু হবে, অর্থাৎ অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করা কিভাবে। ওকে, আজকের মতো আশা করি এতটুকুই বিদায় নিতে পারবো। অ্যান্ড এটা আমার প্রথম ক্লাস ছিল ভিএসএ, বা বলো যে লাইভ ক্লাস, বলো যে প্র্যাকটিক্যাল ক্লাস, যাই বলো না কিন্তু তোমরা, এটা আমার প্রথম ক্লাস ছিল। তো আশা করি সব কিছু ঠিকঠাক ছিল। আল্লাহ হাফেজ।